এই যে দেন বিদ্যুৎ তো আলো দেন, সমস্যা নেই। তাহলে একটু ফুল স্ক্রিন করে নেন ভাই। ভাই ফুল স্ক্রিন হচ্ছে না আমার এখানে থেকে, একটু দেখেন তো। ওই যে নিচে, একদম নিচে দেখেন, যেখানে জুমের অপশনটা আছে না, ওটার পাশে যেটা কোনটা? প্রেজেন্টেশনে একদম নিচে দেখেন, জুমের অপশন যেটা না, ওটার পাশে। জুমের অপশন তো পাই না আমি। ভাই ভাই মতো ভাই চার্জার লাগে নাই, চার্জিং হচ্ছে না, চার্জিং পয়েন্টে চার্জ নিচ্ছে না। ভাই দাঁড়ান তো, একদম অবস্থা ক্রিটিক্যাল মোমেন্টে চলে আসে। জি ফরিদ ভাই। জি ভাই, আসি। আচ্ছা আমি এবার নতুন করে শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেন। এবার দেখ ফুল স্ক্রিন হয়েছে। এবার আপনি নিচের দিকে যে ফুল স্ক্রিনের অপশনটা আছে ওইখানে যান। আচ্ছা আপাতত শুরু করি। আচ্ছা, আপনি আপনার মতো শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাজ্জাদুল ইসলাম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা আমি আগে একটা কথা বলি, এইখানে আমরা মূলত নলেজ শেয়ারিং এর জন্য আসছি, তাই না? মানে আমার বন্ধু যা আছে ডিউ ডিলিজেন্ট করার আর কি। ডিউ ডিলিজেন্ট মানে অর্থ লোকে আপনি যা জানেন তা অপরকে জানানো, আমি যা জানি তা অপরকে জানানো, তাই না? এই জন্য আমরা ডিউ ডিলিজেন্টের জন্য আসছি। তো প্রথমে আমার ইন থেকে যদি আমার পরিচয় দেই, আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমি সাস্টেনেবিলিটি প্রফেশনাল হিসেবে একটা প্রতিষ্ঠানে জব করছি। হ্যাঁ, তো আপনারা যদি এক একজন করে একটু পরিচয়টা দিতেন ভালো হতো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এমডি রাসেল মিয়া। আমি নওগাঁ পলিটেকনিক থেকে এনভায়রনমেন্টাল ডিপ্লোমা করছি, এখন বর্তমানে জব করতেছি মাইক্রোফাইবার গ্রুপে A1 প্লান লিমিটেড, ভুলতার জি জি। রূপগঞ্জ নারায়ণগঞ্জে জি টিটিপিতে আছে আর আলহামদুলিল্লাহ। কি, জুনিয়র রেজিডেন্ট। আলহামদুলিল্লাহ, তারপরে আরেকজন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মোহাম্মদ নাসিম আলী। ডিপ্লোমা কমপ্লিট করেছি এনভায়রনমেন্টাল সায়েন্সে শেরপুর পলিটেকনিক থেকে, এবং বিএসসি কমপ্লিট করেছি এবার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে। আমি বর্তমানে কর্ণফুলী বিজেডে ন্যাচারাল এক্সপ্লোরেন্স ব্রিডি প্রাইভেট লিমিটেডে ইটিভিতে আছে। আচ্ছা জি আরেকজন, মানে এক একজন করে পরিচয় দেন। আহমদুল হক ইমন ভাই, শুনতে জি পাচ্ছেন? আসল জি 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 আসসালামু আলাইকুম। আমি আমদাদুল হক ইমন। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি কেমিক্যালে ঢাকা পলিটেকনিক থেকে, বিএসসি কমপ্লিট করতেছি জেড শিকদার ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি থেকে। আমি বর্তমানে কর্মরত আছি অ্যাপটেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ইসিআর অফিসার হিসেবে। আমার বাসা গাজীপুর। আর তারপরে ফাহিম ভাই আহমেদ ভাই আছেন, প্লিজ যদি একটু পরিচয়টা দিতেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি মুহম্মদ আহমেদ ফাহিম, শেরপুর ইনস্টিটিউট থেকে এমরন থেকে ডিপ্লোমা করছি। এখন ইটিপি অপারেটর হিসেবে কাজ করতেছি স্যার। তারপরে আর কি আছেন? জসিমউদ্দিন ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি ডিপ্লোমা করেছি এনভায়রনমেন্টাল টেকনোলজি থেকে। বর্তমানে বিএসসি করছি উত্তরা ইউনিভার্সিটি থেকে সিভিল ডিপার্টমেন্টে। আমার বাসা হচ্ছে সাতক্ষীরা। বর্তমানে নরসিংদী সদরে আছি, আমার নকশা কোম্পানিতে ইটিপি সেকশনে। আমরা মনে হয় ফরিদ ভাই বাদে সবারই পরিচয় দিয়ে দিয়েছি, তাই না? রাসেল ভাই, আপনি একটু মিউট করলে মনে হয় ভালো হতো, আপনার ওইখান থেকে নয়েজ আসতেছে। দিয়ে ভাই, মোটামুটি সবাই পরিচয় দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে আপনি আমরা, আপনার মতো করে। জি জি, আচ্ছা আমরা শুরু করতে পারি। আমি প্রথমে একটা কথা বলেছিলাম
এখন আমরা এখানে স্ক্রিনে লেখা দেখতেছি সাস্টেনেবিলিটি সিওসি ট্রেনিং, তাই না? তো কেউ যদি আমাকে একটু সাস্টেনেবিলিটি মানেটা বলতেন। সাস্টেনেবিলিটি বলতে আমরা কি বুঝি? যে কোনো একজন যদি বলতেন সাস্টেনেবিলিটি বলতে আমরা কি বুঝি, কেউ একজন বলেন, সমস্যা নেই, ভুল হোক, ভুল হোক তারপরও বলেন। হ্যালো স্যার। জি, হ্যালো স্যার। হ্যাঁ নাসিম আসলে ভাই বলেন। সাস্টেনেবিলিটি বলতে তো স্যার স্থায়িত্বতা আসলে আহ, এটার তো স্যার আমরা এ সম্পর্কে তো অবগত নাই। রাইট। জি, আচ্ছা, সাস্টেনেবিলিটি সম্পর্কে আমি সাস্টেনেবিলিটি কিন্তু যেটুকু বাংলায় বুঝি স্থায়িত্ব, তাই না? জি, আহমেদ ইমান ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি জি। জি, সাস্টেনেবল বলতে বোঝায় যে আমরা আমরা কতটুকু সাস্টেনেবল ওয়েতে বা সাস্টেনেবল ওয়েতে একটা ফ্যাক্টরি রান করতেছি, বা স্থায়িত্ব মানে পরিবেশের উপর যাতে ইম্প্যাক্ট না পড়ে, আমরা যে সব আহ, আহ, যে ধরনের যে আহ, আহ, প্রাকৃতিক সোর্স গুলা ব্যবহার করতেছি, এগুলা যেন একটা সাস্টেন পরিবেশের যাতে ইম্প্যাক্ট না পড়ে, সাস্টেনেবল ওয়েতে যাতে আমরা পরিচালনা করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আমরা যদি এভাবে একটু বলি, সাস্টেনেবিলিটি মানে কি? ধরে রাখা, ধরে রাখা বা দীর্ঘ সময় ব্যাপী নিয়ে যাওয়া, তার মানে কি ফিউচারও নিয়ে যাওয়া। এখন সাস্টেনেবিলিটি বলতে আমরা যেটা বুঝি, আমাদের ভিতরে একটু ভুল কনসেপ্ট আছে। সাস্টেনেবিলিটি বলতে বুঝি আমরা ইনভায়রনমেন্টাল বা ইনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি বলি আমরা, যেটা আসলে সাস্টেনেবিলিটি তা না। সাস্টেনেবিলিটির মূলত থ্রি পিলার, তিনটা পিলার নোট রাখবেন। সাস্টেনেবিলিটি পিলার কয়টা? তিনটা। ফার্স্ট অন প্ল্যানেট, পিপল, প্রফিট। নোট রাখবেন থ্রি পিলার, প্ল্যানেট, পিপল, প্রফিট। একটা ফ্যাক্টরি যদি রান করতে হয়, যে কোনো ফ্যাক্টরি না যে কোনো প্রতিষ্ঠানে তিনটা জিনিস লাগবে। আহ যদি ফরিদ ভাই আছেন, ফরিদ ভাই আছেন না? যদি জি ভাই আছি। আমরা আমরা যদি এমএস সিটির কথা বলি, এমএস সিটি এনভায়রনমেন্ট একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, এটা যদি দীর্ঘমেয়াদে সাস্টেন করতে হয় বা সাস্টেনেবিলিটি যদি এস্টাবলিশ করতে হয়, ন্যূনতম তিনটা জিনিস লাগবে। সেই তিনটা জিনিস প্ল্যানেট, প্রফিট অ্যান্ড পিপল। প্ল্যানেটটা কি? প্ল্যানেটটা আমার এনভায়রনমেন্ট, প্ল্যানেটটা আমার এনভায়রনমেন্ট। যদি এনভায়রনমেন্ট আমার সাস্টেন না করে, তাহলে ওই প্রতিষ্ঠান রান করতে পারবে না। পিপল কি? পিপল লগে আমরা যে ম্যানেজমেন্ট মানুষ আছি, যে মানুষগুলা কাজ করতেছে। প্রফিট, অবশ্যই যে কোনো অর্গানাইজ বিজনেসের উদ্দেশ্যে কাজ করে। নন প্রফিটেবল যে অর্গানাইজেশন গুলা, তারাও তাদের প্রফিট লগে মানুষের সেবা করা, তাদের প্রফিট মানুষের সেবা করা। তো প্রফিট অবশ্যই থাকতে হবে। তিনটার কোনো একটা যদি গ্যাপ থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান সাস্টেইন করতে পারবে না, ওই প্রতিষ্ঠান সাস্টেইন করতে পারবে না। তো আমরা এই জন্য বলি যে সাস্টেনেবিলিটি, আমরা যখন বলবো যে সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড নিয়ে যখন কথা বলবো, বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, যেমন জিআরআই, সিএসআরডি, সিএসডিডি, সিজিপি, এসএসবি, আইএসএসবি, এরকম কিছু সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড আছে। যখন আমরা এই স্ট্যান্ডার্ড অ্যালাইন করব, তখন আমরা দেখতে পারবো যে এই তিনটা প্ল্যান নিয়ে তারা কাজ করছে। এখন আমরা যদি ইএসজি বলি, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, গভর্নেন্স সাস্টেনেবিলিটি থ্রি প্লাস। হ্যাঁ, এখন দেখি সাস্টেনেবিলিটির সংজ্ঞায় কি বলতেছে। যদি আমরা সাস্টেনেবিলিটির সংজ্ঞায় যাই, সাস্টেনেবিলিটির সংজ্ঞায় বলতে সাস্টেনেবিলিটি, আপনারা কি আমার পিপিটি দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন একটু বলেন তো এখানে হোয়াট ইজ সাস্টেনেবিলিটি বলতে কি লিখছে? স্যার, একজন বলেন। সাস্টেনেবিলিটি the long term validity of a community set of social institution or তারপর societal properties. Sustainability is প্র্যাকটিস, usually understood as a form of
interrogational ইথিক্স, ethics হ্যাঁ, that accumulated দ্য ইকোনমিক্স the economic, social, and environment need of current and future generation. জেনারেশন। তাহলে কি বোঝালো যে এখানে লাস্ট লাইনে যদি আমরা বুঝি ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল নিডস অফ কারেন্ট, বর্তমান জেনারেশনের জন্য এবং ফিউচার জেনারেশনের জন্য। তার মানে কি, তাহলে ধরে রাখতে হবে, কারণ সবকিছুই আমাদের অফুরন্ত, তাই না? এই জন্য এখন যদি একটা প্রতিষ্ঠান আমরা রান করতে চাই, তাহলে আমার সাস্টেনেবিলিটির জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা। কেউ কেউ বলতে পারবেন কয়টা জিনিস লাগবে? তিনটা স্যার। তিনটা। তিনটা কি কি? স্যার আপনি যেভাবে বলছেন ওটা হলো প্ল্যানেট, পিপল আর হলো প্রফিট। তো এই এখানে তিনটা জিনিসকে আমি সংজ্ঞার ভিতরে পেয়েছি। জি স্যার। প্ল্যানেট পেয়েছি, এনভায়রনমেন্টাল, ওকে, জি জি, ইকোনমিক, প্রফিট প্রফিট এন্ড পেয়েছি, ইকোনমিক, সোশ্যাল পিপল। তাই না? প্রফিট পেয়েছি ইকোনমিকের ভিতরে, সোশ্যালের ভিতর পেয়েছি পিপুল, মানুষকে। মানুষকে যদি আমি সাস্টেইন না করতে পারি তাহলে আমার প্রতিষ্ঠান চলবে না। আচ্ছা, এরপরে কোড অফ কন্ডাক্ট, যে প্রতিটা প্রতিষ্ঠানের একটা কোড অফ কন্ডাক্ট, পলিসি, প্রসিডিউর কিভাবে চলবে, এইটা। এখন আমরা আসি, তাছাড়া আমাদের কি কি সিওসি হতে পারে এটা নিয়ে আমরা একটা আলোচনা করি। তাহলে দেখেন এখানে আমরা কি কি লিখেছি, একজন বলেন তো, একজন একটা বলেন তো। Sir, labor and employment practice, non-discrimination and diversity, environmental sustainability, supply chain management, governance management, transparency and reporting. আচ্ছা, আমি আরেকটা জিনিস কেটে দিয়েছিলাম, ডিফেন্স মেকানিজম, এটা কেটে দিয়েছিলাম, তাই না? এই যে এটা মূলত আমার একটা প্রতিষ্ঠানের আমার ওতপ্রোতভাবে জড়িত বা দরকার। ঠিক আছে, তো এখন আমরা যদি লেবার পার্টে চলে যাই, দেখেন এর সাথে আমি জিআরআই স্ট্যান্ডার্ড গুলো আপনাদের দেখাবো যে কিভাবে কোলাবোরেশন হচ্ছে। লেবার স্ট্যান্ডার্ডে বলছে কি কি, দেখেন লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট প্র্যাকটিসে আমরা কয়েকটা জিনিস এনেছি। কি কি এনেছি? নো চাইল্ড লেবার, নো বন্ডেড ফোর্সেস অর হিউম্যান ট্রাফিকিং, নো, হ্যাঁ বলেন, একজন বলেন ভাই। Sir, আমি, no হ্যাঁ আমি একটু precarious কম কথা employment. বলবো, আপনারা বলবেন, বললাম না ডিউ ডিলিজেন্ট করবো আর কি আমরা, বলেন। Sir, no precarious employment, special protection for young workers involvement and protection, the rights of freedom of association and collective bargaining, fair remuneration, decent working hours, occupational health and safety, ethical business behavior. আচ্ছা, এখন যদি আসি, আমরাই অন্য একটা পিপিটি আপনাদের সাথে একটা অন্য একটা জিনিস শেয়ার করছি। এখন এইখানে যদি একটু দেখেন যে আমরা যে কটা বলেছি জিআরআই স্ট্যান্ডার্ড সমূহ দেখা যাচ্ছে, দেখা না যাচ্ছে স্যার। আচ্ছা। 401 থেকে মানে আমাদের সোশ্যাল যে স্ট্যান্ডার্ড গুলো জিআরআই, প্রথম আছে কি এমপ্লয়মেন্ট। আমরা কি আমাদের সিওসির মধ্যে এমপ্লয়মেন্ট পেয়েছি? হ্যালো, জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। তারপর আছে কি লেবার ম্যানেজমেন্ট। লেবার ম্যানেজমেন্ট কি পেয়েছি? জি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, এটা পেয়েছি। জি 403 জিআরআই স্ট্যান্ডার্ড 403 অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, এটাকে আমরা পেয়েছি। জি স্যার। জি স্যার। ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এটাও আছে। জি জি স্যার। ডাইভার্সিটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি আছে।
নো ডিসক্রিমিনেশন পাইছি, নন ডিসক্রিমিনেশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, চাইল্ড লেবার, ফোর্স লেবার, সিকিউরিটি প্র্যাকটিস, রাইট অফ লোকাল কমিউনিটিস, সাপ্লায়ার সোশ্যাল অ্যাসেসমেন্ট, পাবলিক পলিসি, কাস্টমার হেলথ অ্যান্ড সেফটি, মার্কেটিং অ্যান্ড লেবেলিং, কাস্টমার স্ট্যান্ডার্ড। তাহলে আমরা যে করা দিয়েছি ওইখানে আমরা কি ইসে জিআরআই স্ট্যান্ডার্ডে অর্থাৎ সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড জিআরআই যেগুলা সিওসি পেস, স্যার আমার সাথে একটু মানে কোঅপারেট করবেন। আচ্ছা, এবার যদি যাই আমরা সিএসআরডি স্ট্যান্ডার্ডে, দেখি যে ওইখানে আমাদের সোশ্যালে আমরা যে কটা স্ট্যান্ডার্ড দিয়েছি এগুলো আছে কিনা। হ্যাঁ, তো আমি এখন ওইগুলা একটু দেখবো, পরে এগুলা প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করব। আগে একটু দেখি যে এইখানে কি আমাদের মিলতেছে কিনা। এইখানে ওরা একটু ভিন্ন ভাবে বলেছে, যেমন একটা বলেছে কাস্টমার অ্যান্ড ইন ইউজার। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যালো স্যার ওটা ওপেন হয় নাই, স্যার ওপেন হয় নাই, ফাইলটা ওপেন হয় নাই। স্লাইড চেঞ্জ হচ্ছে না স্যার। দেখেন, এইখানে একটা বলছে এফেক্টেড কমিউনিটিস, সোশ্যালের অন্তর্ভুক্ত, কাস্টমার অ্যান্ড ইন্ড ইউজার। এখানে কাস্টমার কে? মানুষ, পিপল। তিনটা প্লানের কথা বলেছিলাম, প্ল্যানেট, পিপল, প্রফিট। তাহলে কাস্টমার কি? পিপল, তাই না? কাস্টমার কি? আমি, মানুষ। মানুষকে, আচ্ছা। তারপরে আছে লোকে এফেক্টেড কমিউনিটিস। হ্যাঁ, তো এখন যদি যাই আমরা ডিউ ডিলিজেন্সে, এবার এটা দেখা যাচ্ছে ডিউ ডিলিজেন্স রিস্ক অ্যাসেসমেন্ট নাম করে একটা। হুম, জি স্যার, জি স্যার, আচ্ছা। আছে। দেখেন ডিউ ডিলিজেন্সে যদি আমরা যাই, কি বলতেছে? ওইসি ওইসিডি গাইডলাইন্স, এমএনই ডিক্লারেশন, ইউনাইটেড প্রিন্সিপালস, তাই না? এরপরে কি বলছে? হিউম্যান রাইটস, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এনভায়রনমেন্ট। তো এইখানেও আমরা সেম ওই একই জিনিসগুলো পাচ্ছি। এটা আর একটা স্ট্যান্ডার্ড, ডিউ ডিলিজেন্স স্ট্যান্ডার্ড। তো আমরা একই জিনিসগুলো পাচ্ছি, তাই না? আমরা কি একই জিনিসগুলো পাচ্ছি না? জি স্যার, আসেন জি স্যার, এবার আমরা আসি জার্মান ডিউ ডিলিজেন্ট অ্যাক্টে। জার্মান ডিউ ডিলিজেন্ট অ্যাক্টেও আমরা, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি পিপিটি কি হইলো আমার কাছ থেকে হারিয়ে গেল নাকি? আচ্ছা, ডিউ ডিলিজেন্ট অ্যাক্ট আবার শেয়ার দিচ্ছি। দেখেন ডিউ ডিলিজেন্ট অ্যাক্টের, জার্মান ডিউ ডিলিজেন্ট অ্যাক্ট এটা, এদের মেন পিলারে যাচ্ছি আমরা। এদের মেন পিলারে কি বলতেছে এই দেখেন, মেইন পিলারে হিউম্যান রাইটস রিস্ক কভারিং যে একটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এইখানে দেখেন প্রথম বলেছে কি মিনিমাম এজ, জি তার মানে স্যার চাইল্ড লেবার, পোস্ট ফ্রম চাইল্ড লেবার, আইএলও কনভার্সন, ফোর্স লেবার। হ্যাঁ, তারপরে সেফটি ইস্যু আছে, ভালো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আছে, এমপ্লয়মেন্ট ডিসক্রিমিনেশন আছে, ফেয়ার ওয়েজ আছে। এই যে এইগুলা আমরা যে সোশ্যাল যে প্র্যাকটিস গুলা দিয়েছি এর সাথে কি ইন্টিগ্রেটেড হয়েছে কিনা একজন একটু বলেন না প্লিজ। আমরা যেগুলা সিওসি দিয়েছি ওর সাথে কি ইন্টিগ্রেটেড হয়েছে? জি স্যার ওর সাথে কি মিলেছে এইগুলা স্ট্যান্ডার্ড গুলা? জি স্যার, জি স্যার, সব প্রায় জি একই স্যার স্যার সবগুলো। আমরা যে বিভিন্ন স্ট্যান্ডার্ড এখন এতক্ষণ দেখলাম, এইসব স্ট্যান্ডার্ডের সাথে কি আমাদের লেবার স্ট্যান্ডার্ড যে লেবার সিওসি এটা কি মিলেছে? জি স্যার। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা মূল ওইখানে চলে আসি, আমাদের মূল যে সেশন ছিল সেশনে চলে আসি।
এখন আমরা স্ট্যান্ডার্ড যখন এগুলা নিয়ে যদি এখন আসি, আমরা চাইল্ড লেবারে চলে যাব। প্রথম আছে কি চাইল্ড লেবার। চাইল্ড লেবারের জন্য আমরা কি করতে পারি, আমরা কি প্ল্যান নিতে পারি একটু বলবেন প্লিজ কেউ? আচ্ছা, ফরিদ ভাই আমাকে একটু সাহায্য করেন, চাইল্ড লেবার নিয়ে আমরা ফ্যাক্টরিতে কি কাজ করতে পারি? ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা চাইল্ড লেবার নিয়ে কি কাজ করব? ফার্স্ট চলো, আবার আবার কি লাগবে, একটা পলিসি। কি লাগবে? স্যার একটা পলিসি। পলিসি। তারপর প্রসিডিউর। হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, ফ্যাক্টরি জি বলেন, শুনতে পাচ্ছি। বলতেছি যে ফ্যাক্টরিতে কি চাইল্ড লেবার কি অ্যালাউ করে? চাইল্ড লেবার অ্যালাউ করে না, কিন্তু আমার যে আমি চাইল্ড লেবারের জন্য কি নিয়েছি, আমার ফ্যাক্টরি কিভাবে চলবে, তার জন্য ফার্স্ট কি, ফার্স্ট যে কি আমি লাগবে, যে একটা চাইল্ড পলিসি। চাইল্ড আসলে এখানে যে আমি চাইল্ড অ্যালাউ লেবার নিচ্ছি না বা অ্যালাউ করতেছি না, এরকম একটা পলিসি তৈরি করতে হবে, হ্যাঁ তাই না, তো? একটা প্রসিডিউর লাগবে। জি হ্যাঁ, জি। চাইল্ড লেবার যাতে নিয়োগ না হয় সেজন্য আমার একটা প্রসিডিউর লাগবে। তারপরে কি লাগবে, বিভিন্ন ফরম্যাট লাগবে। যদি তারপরে লাগবে যদি কখনো ভুলবশত আমার চাইল্ড নিয়োগ হয়, তাহলে সেটা আমি কিভাবে রিমুভ করব, রিকভার করব, তাই না? এর উপরে স্যার কেপিআই সেট করতে হবে যে আমার এক বছরে চাইল্ড হওয়ার ঝুঁকি ছিল কতটুকু, এইটা সেট করতে হবে, তাই না? এখন আসি আমার লেবার লয়ে কি বলছে, চাইল্ড লেবার সংক্রান্ত লেবার লয়ে কি বলছে। আপনাদের আমি আরেকটা পিপিটি শেয়ার করছি, দেখেন এখানে আমার, এটা কি দেখা যাচ্ছে এই পিপিটিটা? জি স্যার। দেখা যাচ্ছে তাই না? অর্থাৎ লয়ে আমার কি বলছে, লয়ে বলছে যে আমি কয় বছরের নিচে চাইল্ড, 15 বছর। 15 বছর বলছে আইএলও কনভার্সনে, 15 বছর বলছে কনভার্সনে। আমার লতে কি বলছে, আমার লতে বলছে 0 থেকে 14 নিচে চাইল্ড। তাহলে আমি 0 থেকে 14 নিচে কোনো এমপ্লয়ি নিয়োগ দিব না। ওকে, কোনো জি এমপ্লয়ি আমি স্যার। নিয়োগ দিব না, তাই না? তারপরে কি আসছে, এটা এটা এখন আমার জন্য কেন ম্যাটেরিয়াল হবে বলতে পারি? কারণ আমার প্রত্যেকটা বায়ার এটার উপর ফোকাস করতেছে যে এটা আপনার ই করা যাবে না, নেওয়া যাবে না, ঠিক আছে? তারপরে দ্বিতীয়টা আসছে কি চাইল্ড লেবার সংক্রান্ত। আমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার লেবার ল কয়টা? দুইটা। আমরা একটা ট্রেনিং করছিলাম এর আগে আমাদের অফিসিয়াল থেকে। লেবার ল মেবি দুইটা, একটা ইপিজেড ল আর একটা বাংলাদেশ ল, হ্যাঁ, এরকম এখন কিছু বলছিল একটা। আমি বলি আপনার লেবার ল একটা, আচ্ছা আচ্ছা। ইপিজেড এর জন্য বেবজা নির্ধারণ করে তার, ওটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সে কিভাবে চালাবে, ও, বিষয়টা বুঝতে পারছেন? জি জি জি, এটা আলাদা। ওটা কিছুটা ভিন্নতা, সম্পূর্ণ ভিন্ন না, সামান্য কিছুটা ভিন্নতা। লেবার ল বলতে আমরা বুঝবো বাংলাদেশ শ্রম আইন 2006, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো নো চাইল্ড লেবার, অর্থাৎ নো চাইল্ড লেবার আমার সাস্টেনেবিলিটিতে কোথায় আছে, কোন কোন স্ট্যান্ডার্ডে আমরা পেয়েছি, যেগুলো স্ট্যান্ডার্ড দেখেছি?
বলতে পারবেন? জিআরআই স্ট্যান্ডার্ড, জিআরআই স্ট্যান্ডার্ডে পেয়েছে না নো চাইল্ড লেবার? জিআরআই সিওসি। সিএসআরডি, জি স্যার। তারপরে ইএসজি, ডিউ ডিলিজেন্স, জার্মান ডিউ ডিলিজেন্ট, জার্মান সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্ট অ্যাক্ট যেটা, তাই না? এরপরে কি নো বন্ডেড ফোর্স লেবার অর হিউম্যান ট্রাফিং, এটাকে আমরা বুঝতে পারছি। নো বন্ডেড বা ফোর্স, ফোর্স করে কোনো কাজ করানো যাবে না। এখন ফোর্স করে কোনো কাজ করানো যাবে না, এটা যদি আমার প্রতিষ্ঠানে আমি এস্টাবলিশ করতে চাই তাহলে কি করতে হবে বলেন, যে কোনো একজন বলেন। হ্যালো, আমি আমার প্রতিষ্ঠানে, স্যার। হ্যালো, জি বলেন স্যার। আমি এর সাথে আপনাদের বিএসসিআই, স্যারেক্স, বাংলাদেশের যত সোশ্যাল অডিট আছে আমি এই করার সাথে আমি অ্যালাইন করে দিতে পারবো আপনাদের, আমি অ্যালাইন করে দিব। এই কটা আলোচনা হয়ে গেলে আমি অ্যালাইন করে দিব, ঠিক আছে? তো নো বন্ডেড লেবারের জন্য আমরা যদি আমি ফ্যাক্টরিতে চাচ্ছি যে আমার ফ্যাক্টরিতে কোনো ফোর্স লেবার হবে না, তাহলে আমি কি কাজ করব, প্র্যাকটিক্যালি কি কাজ করব? প্রতি একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা জিনিস এস্টাবলিশ করার জন্য আমার একটা সার্কেলে চলতে হবে। আমরা কি পিডিসি এর নাম শুনেছি? আমরা কি পিডিসি এর নাম শুনেছি প্লিজ? হ্যালো, জি না। না আচ্ছা, স্যার। পিডিসিএ মানে লোকে প্ল্যান ডু চেক অ্যাক্ট, প্ল্যান ডু চেক অ্যাক্ট এর নাম শুনিনি তাই না? জি 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 জি। শুনেছি, নাম শুনেছি। জি স্যার। আচ্ছা, যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম আমার কি করতে হবে? প্ল্যান প্ল্যান করতে করতে হবে, হবে। প্ল্যান করতে হবে, তারপরে ডু, ডু মানে তারপর করতে হবে, করতে হবে। তারপরে চেক করতে হবে, তারপরে চেক করতে। অ্যাক্ট করতে আইন। হবে। অর্থাৎ চেক করার পরে যদি কোনো আইনের প্রয়োজন হয়, অর্থাৎ রিনোমিনেশনের প্রয়োজন হয়, আমরা আবার রিওপেন করব, তাই না? জি স্যার। এটা বোঝার ক্ষেত্রে যদি বলি, আমার জীবনের লক্ষ্যকে কি আমি কখনো পিডিসিএ সাইকেলে ফেলেছি? আমার জীবনের লক্ষ্য কি, এর প্ল্যান কি, এর ডু কি, এর চেক কিভাবে করছি, এর অ্যাক্ট কি? আচ্ছা, যদি না ফেলে থাকি আজকে আমরা পিডিসি এর আদলে আমার লাইফটা সেট করব, বিষয়টা বুঝতে পারছেন? যে আমি সিআর অফিসার আছি এখন, আমি আগামীকাল নিজেকে কোথায় দেখতে চাই? আমি ইসিআর ম্যানেজার হিসাবে দেখতে চাই। ইসিআর ম্যানেজার হতে হলে আমার কি কাজ করতে হবে তার প্ল্যান করা, এই অনুযায়ী কাজ হচ্ছে কিনা ডু করা, এরপর চেক করা, নিজেকে ইভালুয়েট করা, যেখানে গ্যাপ আছে গ্যাপ নিয়ে অ্যাক্টের মাধ্যমে আবার নতুন করে প্ল্যান ডু চেক ট্যাক ওপেন করা। ক্লিয়ার? জি এখন স্যার। আমরা প্ল্যান করব, আমার ফ্যাক্টরিতে বন্ডেড মানে ফোর্স লেবার নিব না, এর জন্য প্ল্যান করব। কি করব? প্ল্যান করব। তাহলে ফার্স্ট প্ল্যানের ভিতরে কি কি থাকবে? পলিসি, প্রসিডিউর, তারপর ফরম্যাটস, তাই না? বিভিন্ন ফরম্যাটস। এখন আমি পলিসি করলাম যে আমার ফ্যাক্টরিতে ফোর্স করে কোনো কাজ করানো যাবে না, তাই না? প্রসিডিউর করলাম জি কেউ স্যার। যদি ফোর্স করে কাজ করায় তার উপরে লেবার ল, আইলো কনভার্সন অ্যান্ড ফ্যাক্টরি রুলসে তার শাস্তির ব্যবস্থা করা হবে, তাই না? ফর্ম করলাম, চেক করলাম। এখন ডু করলাম, ডুতে কি এই জন্য কাজ করতে হবে, কাজ করলাম, তারপরে চেক করলাম, যদি কোনোটা হয়
এটা কারেকশন করা, কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া, দেন ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর মাধ্যমে এটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আবার নতুন করে কাজ শুরু করা। তাহলে বুঝতে পারলাম এটা সমস্ত এইখানে যে কয়েকটা আছে সবগুলার ক্ষেত্রে সেম প্রসিজিওর, প্ল্যান, ডু, চেক, টেক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আমার কথা কি বুঝতেছেন নাকি? না বুঝলে বলবেন যে স্যার বুঝি নাই, ডিরেক্টলি। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, জি বলেন। স্যার। হ্যাঁ, ফাহিম ভাই বলেন। স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারতেছি। আপনারা হয়তো বা অধিকাংশ সবাই এনভায়রনমেন্টের স্টুডেন্ট। আমি কেন সোশ্যাল নিয়ে কথা বলছি, তাই না? এরকম মনে প্রশ্ন আসতে পারে। আমাকে বলা হয়েছে যে বিভিন্ন স্ট্যান্ডার্ড সম্পর্কে, জিআরআই, তারপরে আপনার মানে সাস্টেনেবিলিটি যে রিপোর্টিং সিস্টেম, এটা তো নাম শুনেছেন, সাস্টেনেবিলিটি রিপোর্টিং কিভাবে লিখতে হয়। একটা কথা কয়েকদিন শুনতেছেন না সাস্টেনেবিলিটি রিপোর্টিং সম্পর্কে? আপনারা কি এটা শুনেছেন সাস্টেনেবিলিটি রিপোর্টিং সম্পর্কে? না স্যার। হ্যালো, শোনেননি? না স্যার। তাহলে আমি স্যার ভুল আমরা তো করছি। আসলে ইটিপিতে আছি, এ বিষয়ে আমরা আসলে অবগত নাই। ইসিআর এ যারা আছেন তারা মনে হয় শুনেছেন নাকি? আমার পরিচিতি তাহলে আপনাদের অন্য স্লাইড আপনাদের জন্য তৈরি করা উচিত ছিল, হয়তো বা হিগের অথবা গডসের অথবা ওসিএস অথবা আরসিএস, এই জাতীয় স্ট্যান্ডার্ডের জন্য আপনার বানানো উচিত ছিল পিপিটি। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি যেটা বলছি এটা হলো পুরো ম্যানেজমেন্ট প্র্যাকটিস, সাস্টেনেবিলিটি রিপোর্টিং সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বেরোই যে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি। এখন ইমিডিয়েটলি দেখি আমার কোনো স্ট্যান্ডার্ড আছে না। আচ্ছা, ফরিদ ভাই কি আছেন? ফরিদ ভাই। জি ভাই আছি। আচ্ছা ভাই, আমি বলেন। আসলে আহ, যে পিপিটা বানিয়েছিলাম এটা লগে আপনার সাস্টেনেবিলিটি রিপোর্টিং আমি কিভাবে লিখবো তার প্রি প্ল্যান। এখন এটা অনেকে সাস্টেনেবিলিটি সম্পর্কে অভিজ্ঞ না। তাহলে আমি আমার কাছে অন্য একটা পিপিটি, যে কোনো একটা অডিটের পিপিটি আমার কাছে আছে ইমিডিয়েটলি করা, সেগুলা কি যেতে পারে কিনা? শিওর শিওর, আপনি যেহেতু হচ্ছে আপনি ডিপ ডাইভটা বুঝবেন না, সেহেতু বেসিক যেটা আছে আপনি হুম, কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা। আমি এই মুহূর্তে পিপিটিটা আমি কমপ্লিট করে আমার একটা কোর্স, আচ্ছা, ডিউ ডিলিজেন্টও যাওয়া যাবে না, ওটাও বুঝবে না। জিআরএস স্ট্যান্ডার্ডের একটা পিপিটি শেয়ার করছি, বাট পিপিটিটা আমি আবারও শেয়ার বলছি, যদি ভিডিও হয় ফরিদ ভাই, হ্যাঁ, জি ভাই। ভিডিও হলে আপনি ভিডিওটা একটু এখান থেকে কেটে দিতে হবে, রেকর্ডিং সিস্টেম। আচ্ছা, ওইটা আমি করবো না, সমস্যা নেই। কারণ কি অন্য একটা কোম্পানির পিপিটিটা আপাতত, কারণ এই মুহূর্তে তো রেডি নাই, বিষয়টা বুঝছেন? বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা। আমরা জিআরএস অডিটের নাম কম বেশি সবাই শুনেছি, তাই না? এখানে যারা আছে জিআরএস অডিটের নাম কি শুনেছি? গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড। জি জি শুনেছি। জি, জি শুনেছি। আচ্ছা। জিআরএস কি দেখেন লেখা আছে, দ্য গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড is an international voluntary full product standard that set requirement of third party certification of recycled content, clean chain of custody, social and environmental practice, and chemical. The
goal of the GRS is to increase use of recycled material in product and reduce। আচ্ছা, এইখান থেকে আমরা বুঝলাম জিআরএস কি, একটা ভলেন্টারি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, ফুল প্রোডাক্ট স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, থার্ড পার্টি সার্টিফিকেশন, এন্ড এর ভিতরে চেইন অফ কাস্টডি কি কি থাকে, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস, তাই না? এখন জিআরএস লোকে রিসাইকেল, আমরা যে গুলা করি অনেক অ্যাকোফিনার যে বোতলটা, বোতলের গায়ে লেখা আছে যে রিসাইকেল করে, লেখা আছে না? অ্যাকোফিনা পানির বোতল কি কেউ দেখেছেন? পানির বোতল দেখছি স্যার। স্যার ওখানে স্যার লেখা থাকে। দেখেছি। হ্যাঁ, লেখা আছে রিসাইকেল করি। রিসাইকেল মানে ওটাকে পূর্ণ ব্যবহার করা, একবার ব্যবহার পরে আবার ওটাকে ব্যবহার উপযোগী তৈরি করা। আচ্ছা, অবজেক্টিভ কি? অ্যাজ ইন অফ ডেফিনিশন অ্যাক্সেস মাল্টিপ্লাই অ্যাপ্লিকেশন, একটাকে বারবার ব্যবহার করা। ট্র্যাক এন্ড ট্রেস রিসাইকেল ইনপুট ম্যাটেরিয়াল, হ্যাঁ, প্রোভাইড কাস্টমার বোথ ব্র্যান্ডস এন্ড কাস্টমার্স উইথ এ টুল টু মেক ইনফর্ম ডিসিশন, রিডিউস হার্মফুল ইম্প্যাক্ট অফ প্রোডাকশন টু পিপল অ্যান্ড এনভায়রনমেন্টাল। রিডিউস করতে হবে, এর অবজেক্টিভ কি? রিডিউস করতে হবে হার্মফুল ইম্প্যাক্ট প্রোডাকশন ফ্লোরে যে মানুষের প্রতি এবং এনভায়রনমেন্টালের প্রতি। হ্যাঁ, আচ্ছা, তারপরে মিনিমাম ক্রাইটেরিয়া কি? রিসাইকেলের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া যেটা, যদি কোনো প্রোডাক্টে অ্যাটলিস্ট 20% রিসাইকেল ম্যাটেরিয়াল থাকতে হবে। এইটা বুঝতে পারছি যে ওটাকে আমি রিসাইকেল বলতে পারবো। আমি একটা শার্ট ব্যবহার করতেছি, ওই শার্টে এমন একটা ম্যাটেরিয়ালস আছে যা 20% আমি আবার নতুন করে ব্যবহার করতে পারবো, সেটাকে আমি রিসাইকেল প্রোডাক্ট বলতে পারবো। ক্লিয়ার? স্যার বুঝতে পারছেন? আর লোগো ইউজ করতে পারবো 50% রিসাইকেল কন্টেন্ট হলে। কত পার্সেন্ট? 50% হলে আমি লোগো ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আর রিসাইকেল প্রোডাক্টের জন্য সার্টিফিকেট ইস্যু করতে পারবো। আচ্ছা, এইখানে জেনারেল টার্মিনোলজি, এইটা একটু আমরা বুঝি। ম্যাটেরিয়াল রিসাইকেলিং, material recycling refers to the point in the recycling life cycle when a reclaimed material in process into recycle material। তো রিসাইকেল ম্যাটেরিয়াল কয় ভাবে হবে? দেখেন, দুই ভাবের কথা লিখছে, একটা লিখছে পোস্ট কনজিউমার ম্যাটেরিয়াল, আর একটা বলছে কি প্রি কনজিউমার ম্যাটেরিয়াল। পোস্ট কনজিউমার ম্যাটেরিয়াল কি? যেমন ইম্পিটি মানে খালি প্লাস্টিকের বোতল হতে পারে, অ্যালুমিনিয়াম ক্যানস হতে পারে, যেগুলা আবার রিসাইকেল করে অন্য একটা জিনিস তৈরি করা। আর প্রি কনজিউমার প্রোডাক্ট কি হতে পারে? কাটিং ওয়েস্টেজ, রিজেক্ট প্রোডাকশন ইন ফ্যাক্টরি। হ্যাঁ, এই প্রোডাক্টের সার্কেল কিভাবে হতে পারে? দেখেন, এই যে ঘরের মতন একটা, এটা একটা ফ্যাক্টরি। হ্যাঁ, প্রোডাক্ট হয়ে হাউজে যাচ্ছে, হাউস থেকে কোথায় যাচ্ছে? ডাস্টবিনে যাচ্ছে অথবা বিনে যাচ্ছে। ডাস্টবিনে যাচ্ছে না? মিডিয়া একটা ডাস্টবিনের ঘর দেওয়া আছে, দেখছেন? তারপরে আছে ওটা পোস্ট কনজিউমার হচ্ছে অথবা প্রি কনজিউমার হচ্ছে, এইখান থেকে আবার রিসাইকেল করে আবার কিন্তু ফ্যাক্টরিতে যাচ্ছে। ঠিক আছে? স্কোপ, স্কোপ বলতে আমরা কি বুঝি? স্কোপ মূলত আমার অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবল এরিয়া, যে এই স্ট্যান্ডার্ডটা আমার কোন এরিয়ার জন্য অ্যাপ্লিকেবল, তাই না? আমরা কম বেশি সবাই ফ্যাক্টরিতে মনে জিআরএস অডিট হয়, হয় না?
কম বেশি সবার ফ্যাক্টরিতে মনে হয় জিআরএস অডিটটা হয়। আচ্ছা, জিআরএস অডিট করতে আমাদের কি কি লাগবে আমরা তাই নিয়ে যদি আলোচনা করি এখন। সোশ্যাল রিকোয়ারমেন্টের জন্য আমার কি কি ডকুমেন্টস লাগবে জিআরএস অডিটের জন্য, আমরা তো কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, সোশ্যাল অডিটের জন্য লাগবে সোশ্যাল পলিসি, পলিসির একটা লিস্ট লাগবে। কি কি পলিসি লাগবে? চাইল্ড লেবার পলিসি, ফোর্স লেবার, ওয়েজেস বেনিফিট। আমরা এবার যদি জিআরএস স্ট্যান্ডার্ডটা ওপেন করি, কি কি পলিসি লাগবে এখান থেকে আমরা দেখতে পারবো। একটা স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে? না স্যার, স্লাইড চেঞ্জ হয় নাই। এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা চলে যাব সোশ্যালের জন্য। সোশ্যাল পলিসির কথা বলেছে, কি কি পলিসি লাগবে জিআরএস অডিটের জন্য। এই দেখেন, এই যে সোশ্যাল রিকোয়ারমেন্ট এখানে বলতেছে, ফার্স্টে কি বলতেছে? সার্টিফাইড অর্গানাইজড shall have a clear set of policies to ensure compliance with the social requirement of the GRS. জিআরএস এর জন্য কি লাগবে? সার্টিফাইড অর্গানাইজেশন এক সেট কমপ্লায়েন্স কি লাগবে? তাহলে অন অর মোর পারসন, বি অনেক কি বলছে রিকোয়ারমেন্টে? শ্যাল, যেখানে শ্যাল ইনক্লুড আছে সেটা অবশ্যই ম্যান্ডেটরি, বুঝতে হবে অবশ্যই ম্যান্ডেটরি। অর মোর পারসন উইথ সার্টিফাইড রেসপন্স ইনশিওরিং সোশ্যাল কমপ্লায়েন্স। সোশ্যাল কমপ্লায়েন্স ইনশিওর করার জন্য একজন কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে। কি থাকবে? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকতে হবে ব্যক্তি একজন। থাকতে হবে। তাহলে এর জন্য আমরা একজনকে ইনক্লুড করে দিব যে আপনি জিআরএস অডিটের জন্য সোশ্যাল যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করবেন। তারপরে তার জব রেসপন্সিবিলিটিস দিতে হবে, তার কার্যর বিবরণ দিতে হবে যে কি কি কাজ তার লাগবে। ঠিক আছে? তারপরে আছে ওয়ার্কার অ্যাওয়ারনেস অফ পলিসিস রিগার্ডিং দ্য সোশ্যাল রিকোয়ারমেন্ট লিস্টেড ইন সেকশন B2। অর্থাৎ সেকশন B2 তে যে পলিসি প্রসিডিউরের কথা লিস্ট করা আছে এ ওয়ার্কারের সাথে কি করতে হবে? ইন্ট্রোডিউস করতে হবে। তারপর রেকর্ড কিপিং, তারপর কি বলছে? রেকর্ড কিপিং, এই যে যে কাজগুলা করতেছে আমাদের কি করতে হবে? রেকর্ড কিপিং করতে হবে। রেকর্ড কিপিং আমরা বুঝি, হ্যালো স্যার, রেকর্ড স্যার সংগ্রহ করে রাখতে হবে এরকম। হ্যাঁ, যেগুলা করব এগুলো আমাদের সুন্দর মতো রেকর্ড করে রাখতে হবে। ট্রেনিং করি না, ট্রেনিং করাই না ফ্যাক্টরিতে, জি স্যার। ট্রেনিং গুলা কিপ করে রাখি না? ট্রেনিং গুলা সংগ্রহ করে রাখি না, একটা ফোল্ডার করে রাখি না? জি স্যার। সেম প্রসেস এগুলাও ই করে রাখতে হবে। তারপরে আসি সেকশন B2 তে কি বলছে? সোশ্যাল রিকোয়ারমেন্ট। প্রথমে আসছে ফোর্সেস বন্ডেড, ওই যে আমি যেখানে গেছিলাম, যেটা নিয়ে আলোচনা করতে গেছিলাম, এইগুলা সব জায়গায় আমার আসবে। এই জন্যই আমি সোশ্যাল সাস্টেনেবিলিটি পলিসিটা ডেভেলপমেন্ট করেছিলাম। বিষয়টা বুঝতে পারছেন? হুম। তো এখানে বলছে কি, প্রথম পলিসি লাগবে, হ্যাঁ, ভলেন্টারি বেসিস, অল ওয়ার্ক শ্যাল বি কন্ডাক্ট অন দ্য ভলেন্টারি বেসিস
and not under threat any punishment of session, অর্থাৎ কোনো পানিশমেন্ট দিয়ে কাজ করানো যাবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে আইএলও কনভার্সন 29। এইখানে স্পষ্ট ফোর্স লেবার সম্পর্কে বলা আছে, আইএলও কনভার্সন 29, এইটার উপর ভিত্তি করে আপনার এই কাজটা করতে হবে। তারপর কোন প্রকার ডিপোজিট অথবা ফিনান্সিয়াল গ্যারান্টর রাখা যাবে না। ঠিক আছে, কোনো ওয়ার্কারের ডেবিট ফাইন্স কোনো কিছু কাটা যাবে না। তারপরে কি করা যাবে না, এখানে বলছে নোটিশ ছাড়া কোনো ওয়ার্কারকে বের করা যাবে না। আচ্ছা, আমরা কি একটু ব্রেক নিতে পারি 5 মিনিটের জন্য? জি স্যার। ওকে, আমরা ঠিক 30-এ আসবো, হ্যাঁ, আবার ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। ওকে স্যার। সাজ্জাদ ভাই কন্টিনিউ করেন আপনি। জি, আমরা সবাই আসছি, তাই না? আহ, এরপরে আমরা আসি, দেখেন চাইল্ড লেবারের কথা বলছে, যা আমি কিন্তু আলোচনা শুরু করছিলাম, চাইল্ড লেবারের কথা বলছে। চাইল্ড লেবারে কি বলছে, the national minimum age of the employment or the age of completion of compulsory education of any otherwise আচ্ছা, এখানে আন্ডার 15 ইয়ার্স বলছে, এটা আইএলও কনভার্সন। আমাদের মিনিমাম এজ কত? আমাদের দেশে মিনিমাম এজ কত বলতে পারি? যে কোনো একজন। আমরা চাইল্ড লেবারের সংজ্ঞাটা কি জানি? আচ্ছা, চাইল্ড লেবার লোকে স্যার 0 থেকে 14 বছরের নিচে, 0 থেকে 14 বছরের নিচে চাইল্ড লেবার, শিশু শ্রমিক। আচ্ছা, 14 থেকে 18 বছরের নিচে কি ইয়াং ওয়ার্কার, কিশোর শ্রমিক। তারপর 18 থেকে আপনার উপরে যা আছে সবই আমার লেবার, যারা প্রাপ্তবয়স্ক লেবার। ঠিক আছে, তাহলে আমাদের কয় বছরের নিচে ওয়ার্কার নেওয়া যাবে না? 14 বছরের নিচে কোনো ওয়ার্কার, মানে 0 থেকে 14 বছরের হয় নাই এরকম কোনো ওয়ার্কার নিয়োগ দেওয়া যাবে না। যাবে না। 14 বছরের উপরে ওয়ার্কার নিয়োগ দিতে পারবো। তার জন্য আমার লেবার লতে আবার বলা আছে যে তার জন্য কি কি করতে হবে। ঠিক আছে, তাতে আমাদের জন্য বেটার হয় যে আমরা 18 বছরের নিচে কোনো ওয়ার্কার নিয়োগ দিব না। ওকে, আচ্ছা, যদি কোনো চিলড্রেন নিয়োগ হয়ে যায়, অর্থাৎ যাদের বয়স 14 বছরের কম, তাদের সরাসরি কোনো কাজে দেওয়া যাবে না। কি করা যাবে না? কাজে দেওয়া যাবে না। আবার দেখেন, যাদের 18 বছর পূর্ণ হয় নাই, লেখা আছে যাদের 18 বছর পূর্ণ হয় নাই তাদের রাত্রে কাজ করানো যাবে না। কখন কাজ করানো যাবে না? রাত্রে কাজ করানো যাবে না। তাদের স্বাস্থ্যের দিক খেয়াল রাখতে হবে, তাদের সেফটি ইনশিওর করতে হবে, তাদের ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট করতে হবে, কোনোখানে বাধা দেওয়া যাবে না। যাদের বয়স কত বছর হয় নাই? 18 বছর। যদি এরকম
শ্রমিক থাকে 14 বছরের উপরে, 18 বছরের নিচে, এগুলো আমার এনশিওর করতে হবে। তারপর আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড ইফেক্টিভ, অর্থাৎ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কি বুঝি? আমরা কি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বুঝি? আমাদের ফ্যাক্টরিতে কি পিসি কমিটি আছে? আমরা যারা ফ্যাক্টরিতে জব করি, আমাদের ইসিতে কি পিসি কমিটি আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা, পিসি কমিটি কিন্তু যেখানে ট্রেড ইউনিয়ন নাই, ল অনুযায়ী সেখানে পিসি কমিটি করা। কোনো ওয়ার্কার যদি ইচ্ছা করে যে আমরা ট্রেড ইউনিয়ন করব অথবা ট্রেড ইউনিয়ন যে যোগদান করব, তাহলে তাদের বাধা দেওয়া যাবে না। তাদের কি করা যাবে না? কোনো প্রকারে বাধা দেওয়া যাবে না। ঠিক আছে? যদি বাধা দেওয়া প্রমাণিত হয় তাহলে আমরা জিআরএস সার্টিফিকেশনে যেতে পারবো না। তাদের জন্য কোনো ফি ধরা যাবে না, তাদের লয়ের কোনো বাইন্ডিংস দেওয়া যাবে না, তারা ইচ্ছা মতো তাদের কি করতে পারবে, কাজ করতে পারবে, জয়েন করতে পারবে। ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট এন্ড অ্যাবিউজ, এই সম্পর্কে আমরা কিছু বুঝি? হ্যালো, আমরা ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট এন্ড অ্যাবিউজ এই সম্পর্কে কি কিছু বুঝি? ডিসক্রিমিনেশন কি? বৈষম্য করা, কারোর সাথে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। বৈষম্য কিভাবে হতে পারে? ডিসক্রিমিনেশন কি কিভাবে হতে পারে? একজন একটু বলেন তো। কি কি ভাবে ডিসক্রিমিনেশন হতে পারে? এটা স্যার জাতি ভেদে হতে পারে, হিন্দু মুসলিম। জাতিগত ভাবে হতে পারে, ধর্মীয়গত ভাবে হতে পারে, সাদা কালা হতে পারে, তারপরে এলাকা ভিত্তিক হতে পারে, আঞ্চলিক ভাবে হতে পারে, গোষ্ঠীগত হতে পারে। এখন এই ডিসক্রিমিনেশনটা কিভাবে হয় বলতে পারি? একজনকে উদাহরণ দেন তো যে এইভাবে ডিসক্রিমিনেশন হতে পারে। আমি মুসলিম দেখে আমার বেতন বাড়াইছে, আমি হিন্দু দেখে আমার বেতন বাড়ায় নাই, মুসলিম হলে বাড়াইতো, এরকম হতে পারে না? জি স্যার। আমার চেহারা ভালো, এই জন্য আমার বেতন বাড়াইছে, হতে পারে না? তো এইগুলা কি? এইগুলা ডিসক্রিমিনেশন, এগুলা করা যাবে? না স্যার। এগুলা করলে আমি কি পাবো না? জিআরএস সার্টিফিকেট পাবো না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে কি বুঝি বলতে পারি? একদম একটু বলি না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কে একটু বলি। হ্যারাসমেন্ট স্যার খারাপ আচরণ বা বিহেভিয়ার খারাপ করা, হাত তোলা, এরকম আর কি। খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করা, তাই না? অথবা কাউকে হেনস্থা করা, জি এইগুলাকে আমরা সেক্স হ্যারাসমেন্ট বলি, মানে কাউকে হয়রানি করা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাউকে মানে
খারাপ উদ্দেশ্যে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য হ্যারাসমেন্ট করা, হয়রানি করা। ঠিক আছে, এগুলা কি করা যাবে? না স্যার। আচ্ছা, মনে করেন কি যে আমি মহিলা শ্রমিক নিয়োগ দিব, তবে তাকে বললাম যে তোমার করো, টেস্ট দাও যে তুমি ভার্জিন কিনা। এটা কি করা যাবে? না স্যার, এগুলো তো করা যাবে না। অবিবাহিত শ্রমিক, আমি তাকে বললাম তোমার ভার্জিন টেস্ট দাও যে তুমি ভার্জিন কিনা। অথবা বিবাহিত শ্রমিক, মহিলা শ্রমিক, তাকে বললাম যে তুমি আমাকে তোমার তুমি গর্ভবতী না তার প্রমাণ দাও। অথবা জিজ্ঞাসা করলাম যে তোমার এই মাসের সমস্যা কবে হয়েছে। এগুলো করা যাবে? এগুলাও অন কাইন্ড না অফ স্যার। হ্যারাসমেন্ট, এগুলাও অন কাইন্ড অফ হ্যারাসমেন্ট, এগুলা করা যাবে না। এগুলা করলে আমি সার্টিফিকেট পাবো না। ঠিক আছে, কোনো ওয়ার্কারকে থ্রেট দেওয়া যাবে না। থ্রেট তো বুঝি আমরা কম বেশি, কিরকম হতে পারে প্র্যাকটিক্যালি একজন যদি জি। বলি, এই কাজটা তোরা করতে বলছি, করিস নাই, তুই চাকরি করিস কিভাবে আমি দেখবো? কি থ্রেট দেয়া না? জি স্যার। ইটিপিতে কেমিক্যাল ছাড়া, পানি পরিশোধন ছাড়া বের করতে বলছে। এখন পানি পরিশোধন না হলে আমি ইটিপি বন্ধ করে দিব, ওয়াশ বন্ধ করে দিছি। আইসে কি বলতেছে প্রোডাকশন জিএম, তুই আমার কথা শুনোস না? তোর কেমিক্যাল নাই তাতে কি হয়েছে? আমার কি প্রোডাকশন বন্ধ হবে? তুই ডোজিং, তোর ইটিপিতে সমস্যা, পানি এমনি ছেড়ে দে। ছাড়িস নাই, আমার কথা শুনিস নাই, তুই কিভাবে চাকরি করিস তা আমি দেখে ছাড়বো। কি এটা থ্রেট হলো না? থ্রেট জি দেওয়া স্যার। হলো না? হ্যাঁ, এটা আবার এটা পরিবেশ বিরোধী, আইন বিরোধী। বুঝি নাই। থ্রেট তো বটেই স্যার, এটা তো এক প্রকার থ্রেট বটেই, তারপরে এটা একটা আইন বিরোধী কাজ। আচ্ছা, এরকম আইন বিরোধী কাজ দুটোটা করা যাবে না। ঠিক আছে, তারপরে আছে হেলথ অ্যান্ড সেফটি। হেলথ অ্যান্ড সেফটিতে অনেকগুলা কোশ্চেনারিজ, তাই না? হেলথ অ্যান্ড সেফটিতে আমরা কি কি করব? হেলথ অ্যান্ড সেফটি আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন, বলেন। কারণ আপনারা সবাই হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কাজ করি, আমরা সবাই, আমরা কম বেশি সবাই হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কাজ করি, বলেন না? কাজের আগে স্যার সেফটি ফার্স্ট, আগে আমাকে সেফ থাকতে হবে, পরে কাজ করতে হবে। তারপর এটা যেরকম আমরা যদি ফ্লোরে কাজ করি, যা কেমিক্যাল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার প্রপার যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার, পিপি, সবগুলো পরিধান করতে হবে। আমরা যারা ইসিআর আছি, কেমিক্যাল ব্যবহার করতে গেলে আমরা কি কি কথা বলি যে কেমিক্যাল ব্যবহার করতে গেলে এগুলো ম্যান্ডেটরি লাগবে? একটু বলেন তো প্লিজ। যারা ইসিআর এ আর জব করে, আমরা ইসিআর আছি না এখানে, অথবা যারা ইটিপি তে জব করি, আমার ইসিআররা এসে আমার কেমিক্যালের ক্ষেত্রে কি কি বলে একটু বলি তো, শেয়ার করি, এটাকে বলে ডিউ ডিলিজেন্স। কেমিক্যাল যেগুলো কেমিক্যাল যখন আমরা ইউজ করব, গগলস, তখন ভাই অবশ্যই কাজটা একটু সেই জোরে শুনে বলবেন। কেমিক্যালের গামবুট, এনএসডিএস। মাস্ক, হ্যাঁ, ইটিসি। জসিম ভাই বোঝা যায় না, একটু জোরে আবার বলেন না। হ্যান্ড গ্লোভস, গগলস, মাস্ক, গামবুট, ইটিসি। আচ্ছা, এগুলো ব্যবহার করতে হবে তাই বলে, তাই তো? হ্যালো স্যার। জি, জি হ্যাঁ, স্যার। এইগুলা ব্যবহার করতে বলবে, তাহলে কেন ব্যবহার করব? মানে আমার সেফটির জন্য। হেলথ, হেলথ অ্যান্ড সেফটি ঠিক রাখার জন্য, তাই না? জি। এখন যদি বলি যে আমার হেলথ অ্যান্ড সেফটি ঠিক রাখার জন্য এগুলো ব্যবহার করবো, তাহলে
হ্যান্ড গ্লোভস ব্যবহার করব কেন বলেন? হ্যাঁ, হাতের সুরক্ষার জন্য, যাতে আমার হাতে কোনো ইফেক্ট না পড়ে বা কেমিক্যাল যাতে সংস্পর্শে না আসে। অর্থাৎ কেমিক্যাল যাওয়ার মাধ্যম হলো দুইটা, নিঃশ্বাসের মাধ্যমে আর ত্বকের মাধ্যমে, তাই না, স্কিনের হ্যাঁ, মাধ্যমে। লোমকূপের মাধ্যমে। জি। তাহলে আমার যাতে কেমিক্যালটা তো একটা বিষ, এক কথা কেমিক্যাল একটা বিষ না? জি স্যার। কেমিক্যাল তো অন কাইন্ড অফ বিষ, তাই না? নাকি ভুল বললাম? জি স্যার, বিষ। এগুলো যাতে আমার শরীরে প্রবেশ করতে না পারে, এই জন্য আমি হ্যান্ড গ্লোভস পরবো, মাস্ক পরবো, যাতে আমার নিঃশ্বাসের মাধ্যমে শরীরে কেমিক্যাল যেতে না পারে, তাই না? তো এই জন্য বলা। তো এখানে প্রথম বলছে যে ইমার্জেন্সি প্রসিডিউর শ্যাল বি ক্লিয়ারলি ডিসপ্লেড আন্ডারস্ট্যান্ড টু অল ওয়ার্কার এন্ড হ্যাজার্ডাস শ্যাল বি ক্লিয়ারলি মার্কড। আমার যেখানে কাজ করব এখানে ইমার্জেন্সি প্রসিডিউর স্পষ্ট ডিসপ্লে করে দিতে হবে, যে ইমার্জেন্সি ক্ষেত্রে, এখন ইমার্জেন্সি ক্ষেত্রে কি কি হতে পারে, আমার একটা প্রতিষ্ঠানে ইমার্জেন্সি ক্ষেত্রে কি কি হতে পারে বলতে পারি? এটা কি স্যার ঝড়, কেমিক্যাল ভিত্তিক? জলোচ্ছ্বাস, ভূমিকম্প, তারপরে আচ্ছা এইগুলা ক্ষেত্রে আমি আগুন লাগা। কিভাবে, জি বলেন জসিম ভাই বলেন। উনি স্যার এই, ফায়ারের কথা বলতেছেন। হ্যাঁ আচ্ছা, এইগুলা ক্ষেত্রে আমি কিভাবে দ্রুততার সাথে নিরাপদে যেতে পারি, নিরাপদ এরিয়া যেতে পারি, এইটা মার্কিং করে দিতে হবে, ঠিক আছে, ডিসপ্লে করে দিতে হবে। তারপরে বলছে যে হ্যাজার্ডাস কোনো আহ, মানে হ্যাজার্ডাস কোনো কিছু রাখা যাবে না, প্রপার অ্যাসাইন করে দিতে হবে। যেমন কেমিক্যাল যদি হ্যাজার্ডাস প্রোডাক্ট, তার জন্য কি এমএসডিএস লাগবে, টিডিএস লাগবে, তাই না? জি স্যার। যারা ব্যবহার করবে তাদের প্রপার সেফটি লাগবে, আই ওয়াশ লাগবে, শাওয়ার লাগবে, লাগবে না? প্রপার ভেন্টিলেশন লাগবে লাগবে, স্যার। ভিতর থেকে গন্ধটা বের করে দেওয়ার জন্য, তাই না? লাগবে না? জি স্যার, লাগবে। এই জন্য এই কথাটা বলছে এই ক্লজে। পরে বলতেছে কি যে আমার ফার্স্ট এইডের ক্ষেত্রে যারা কাজ করে, আমি কাজ করছি, আমার হাত কেটে গেছে, তো হাত কেটে গেলে কি আমি কি করব, দৌড়াই ফ্যাক্টরিতে বের হয়ে যাব? না আমার স্যার। ফার্স্ট এর প্রয়োজন নাই? তো ফার্স্ট কিছু এড প্রয়োজন। ওয়ার্কারকে ট্রেন করাতে হবে ফার্স্ট এর ক্ষেত্রে, যে এই হাত কেটে যাওয়া, ছোটখাটো ছিলে যাওয়া, অথবা একটু ব্যথা পাওয়া, ব্যথা পাইলে মুভ স্যার, দেওয়া, এইগুলা সম্পর্কে তাদের অভিজ্ঞতা দিয়ে একটা কমিটি, একটা ট্রেন করে তাদের কাজ করাইতে হবে, তাই না? স্যার আমার এখানে তারপরে, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার আমরা যে এই যে ফার্স্ট এইডার যে সিলেক্ট করি, জি। এটা স্যার অ্যাকচুয়ালি কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে কতজনে কয়টা ফার্স্ট এইডার দরকার, এরকম আচ্ছা, কোনো ফার্স্ট কিছু? এইড এইটা লাগবে লোকে টোটাল এমপ্লয়ির 6% আমার ফার্স্ট এইডার লাগবে, মানে প্রতি 100 জনের 6 জন। এক কতজন? 6 জন, 100 জনে 6 জন। 6 জন। আর লেবার লতে আছে যে আমার থ্যাংক ইউ স্যার। সম্ভবত, আমার এই মুহূর্তে লটা মনে, মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মনে পড়তেছে না, এই জন্য আমি কোয়ান্টিটি দিচ্ছি না। প্রতি ফ্লোরে একটা রেঞ্জ আছে, যদি এর কম থাকে তাহলে একটা ফার্স্ট এইড বক্স লাগবে, আর যদি এর বেশি থাকে তাহলে দুইটা লাগবে। আবার ফার্স্ট এইড বক্সে কি কি থাকবে ম্যান পাওয়ারের রেশিওর অনুযায়ী, তাও আমার লেবার লতে শ্রম যে আইনটা, শ্রমিকদের জন্য যে আইন, সে আইনে স্পষ্ট দেওয়া আছে যে এই জিনিসগুলা আমার এখানে লাগবে। ক্লিয়ার?
জি স্যার, জি স্যার, আমাদের এখানে ওরকম লিস্ট দেওয়া আছে। আমাদের লিস্ট দেওয়া আছে মেবি 16টা আইটেম। হ্যাঁ, ওরকম 14-15টা আইটেম থাকবে আর কি। হ্যাঁ, ফার্স্ট এডের বলতে। বিষয়টা বুঝছেন? আর জি স্যার। তারপরেও যদি এই বিষয়ে ফার্দার কোনো ইনকোয়ারি লাগে, আমার নাম্বার দিয়ে দেবো, আমাকে ফোন দিয়েন, সমস্যা নেই। ঠিক আছে? তারপরে স্যানিটারি ব্যবস্থা থাকতে হবে, একটা টয়লেটের জন্য টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। পুরুষদের জন্য কয়টা আমরা জানি, প্রতি 40 জনের জন্য পুরুষদের জন্য, প্রথম 100 জনের জন্য প্রতি 40 জনের জন্য একটা, আর মহিলাদের প্রতি 25 জনের জন্য একটা, প্রথম 100 জন। তারপরে ওয়ার্কারদের জন্য লাগবে আপনার, মহিলাদের জন্য 40 জনে একটা, পুরুষদের জন্য 60 জনে একটা। ঠিক আছে? হ্যাঁ, স্যানিটারিজ ব্যবস্থা, এই যে যেখানে কাজ করতেছে ওয়ার্ক প্লেস ক্লিন অ্যান্ড সেফ থাকতে হবে, আনক্লিন থাকা যাবে না। হেলথ অ্যান্ড সেফটির জন্য একজন রেসপন্সিবল পারসন থাকবে। তো আমাদের কি হেলথ অ্যান্ড সেফটির জন্য রেসপন্সিবল পারসন আছে ফ্যাক্টরিতে? জি স্যার, আছে। একজন ডক্টর আছে, তাই না? জি ডক্টর আছে, ডক্টরই আমাদের হেলথ অ্যান্ড সেফটি রেসপন্সিবিলিটি পারসন। ঠিক আছে? সব তারপরে কি কোম্পানিতে থাকে না স্যার। জি, বুঝি নাই। সব জসিম, কোম্পানিতে বা সব ফ্যাক্টরিতে থাকে না। সব ফ্যাক্টরিতে থাকে না, বাট লয়ার রিকোয়ারমেন্টে রাখতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে আমি একজন। আর জি জি রিক, জি জি। হ্যাঁ, জি বলেন জসিম ভাই, বলেন। আচ্ছা, তারপরে আমার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট বুঝি, জি আমরা কি স্যার। রিস্ক আইডেন্টিফিকেশন বুঝি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর ওয়ার্কারদের ট্রেনিং দিতে হবে। কি দিতে হবে? ট্রেনিং। ট্রেনিং। ট্রেনিং দিতে হবে। যে বিল্ডিং এ কাজ করে বিল্ডিং এর সেফটি দিতে হবে। এরপরে কেমিক্যালের হ্যান্ডেলিং এবং ডিসপোজ মেথড থাকতে হবে। এরপর আছে ওয়েজেস অ্যান্ড বেনিফিট, এইটা এনশিওর করতে হবে, অ্যাজ পার লেবার ল অনুযায়ী দিতে হবে। ঠিক আছে? আপনাদের তো নিউ কাম জাস্ট ধারণা দিচ্ছি, কত দিনের মধ্যে শ্রমিকদের বেতন দিতে হবে, কত কর্মদিবস না দিন বলতে পারি? 7 কর্মদিবসের মধ্যে না, 7 তারিখের 7 কর্মদিবসের মধ্যে বেতন আগে তো দিতে মেবি হবে। আমাদের দিয়ে দেয়। কাউকে সরকারি গেজেটের কম বেতন বা স্যালারি দেওয়া যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম সোশ্যাল ওয়ার্কিং আওয়ার আছে। আচ্ছা, আমরা এবার এনভায়রনমেন্ট সিস্টেমে আসি। এনভায়রনমেন্ট সিস্টেমের জন্য ইএমএস ম্যানুয়াল থাকবে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইএমএস ম্যানুয়াল লাগবে। কি লাগবে? ইএমএস ম্যানুয়াল। এনভায়রনমেন্ট দেখাশোনার জন্য একজন পার্সন লাগবে, যে এনভায়রনমেন্ট সাইটটা দেখবে। ঠিক আছে? তারপরে লোকাল ল, আমাদের ইসিআর যে 93 একটা, মানে ইসিআর একটা আইন আছে না, 2023, ইসিআর আইনের জি অ্যাপ্লিকেবিলিটি স্যার। থাকতে হবে, যে কিভাবে কাজ করবে, ডিটেলস থাকতে হবে। হ্যাঁ, তারপর এনভায়রনমেন্ট অল মিনিংফুল, এনভায়রনমেন্টের উপর ট্রেনিং দিতে হবে। কি কি ট্রেনিং দিতে হবে এনভায়রনমেন্টের উপরে? পানির উপরে ট্রেনিং দিতে হবে, এনার্জির উপর ট্রেনিং দিতে হবে। তারপরে ওয়েস্টেজের উপর দিতে হবে, কেমিক্যাল হ্যান্ডেলিং এর উপর দিতে হবে। আমার এনভায়রনমেন্ট একটা অবজেক্টিভ লাগবে। কি লাগবে? অবজেক্টিভ লাগবে। ঠিক আছে? তারপরে সিস্টেম, আমার কেমিক্যাল ম্যানেজমেন্ট অ্যাপে টিডিএস
আচ্ছা, তারপর ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করতে হবে। আর কেমিক্যালের ক্ষেত্রে তার কিছু রিকোয়ারমেন্ট আছে যা আমার মিট আপ না করলে সার্টিফিকেট পাবো না, সেইগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখেন দেওয়া আছে কোন কোন হ্যাজার্ডাস থাকা যাবে না। এইচ 300 আমি যখন এমএসডি চেক করব, এই যে যে হ্যাজার্ডাস কোড দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই হ্যাজার্ডাস কোড গুলা যদি আমার এমএসডিএস এ থাকে, ওই কেমিক্যালটা জিআরএস অডিটের জন্য ব্যবহার করা যাবে না, বা জিআরএস প্রোডাক্টে ব্যবহার করা যাবে না। কেমিক্যাল হ্যাজার্ডাস কোড গুলা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এবং সমস্ত কেমিক্যাল জেডিএসসি এমআরএসএল কমপ্লিট করতে হবে। নাসিম ভাই কিছু বলবেন? না স্যার। মোটামুটি এই ছিল আমাদের জিআরএস অডিটের জন্য কিভাবে এইগুলা করলে মোটামুটি আমরা জিআরএস অডিটের কভার। ঠিক আছে, তো আর একদিন যদি কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ, আর যদি থাকে আমি ওই দিনকে গডস আলোচনা করব। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অথবা আমার সম্পর্কে কিছু বলার থাকলে বলতে পারেন, অপিনিয়ন দিতে পারেন, সমস্যা নেই। বলেন, বললে ভালো লাগবে একটু যদি বলতেন। স্যার আমাদের তো আসলে এ বিষয়ে ডিপলি কোনো নলেজ নাই। আমরা তো স্যার ইটিভিতে জব করি। তো আমরা আমাদের ইচ্ছা যে আমরা ইসিআর এ জব করব বা সাস্টেইনেবিলিটিতে জব করব, তা আমাদের তো শিখার একটা আগ্রহ আছে। আমরা চাইবো যে ভালো কিছু যাতে আপনাদের কাছ থেকে শিখতে পারি এবং ভবিষ্যতে যেন কাজে লাগাইতে পারি, এটাই আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে আমি আজকে আমাকে যেভাবে বলা হয়েছিল আমি ওইভাবে প্র্যাকটিস করেছিলাম। আমাকে বলা হয়েছিল যে আপনার কিছু সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড আছে, জিআরআই, সিডিপি, আইএসএসবি, সিএসআরডি, এরকম কিছু স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড সম্পর্কে একটু রিপোর্ট রাইটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করতে, এই জন্য আমি ওইভাবে মডিউল সাজিয়েছিলাম। আপনাদের ইসিআর জবের জন্য ইনশাল্লাহ ঠিক 4.0, তারপরে আপনার জিআরএস, ওসিএস, আরসিএস, গডস অর্থাৎ জিওটিএস, স্টেপ বাই অকোটেক্স, অকোটেক্স, হ্যাঁ, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি পিপিটি বানানো আছে। আমি প্রিপারেশন নিয়ে একদিন আপনাদের, অন্য একদিন আবার আপনাদের সাথে বসবো। সেটা বুঝতে পারছেন? আমার নাম্বারটা ঠিক আমি আছে। চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ এন্ড পার্সোনাল নাম্বার। ঠিক আছে, যদি ফোন পিক ঠিক আপ আছে না স্যার, করি থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে নক দিয়ে, তো সবাই উঠিয়ে নিতে পারেন নাম্বারটা। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ এখন স্যার। আমার সম্পর্কে আপনারা যদি একটু কমেন্টস করতেন। স্যার আপনার সম্পর্কে তো স্যার কি বলবো, আপনি তো অনেক সুন্দর করে আমাদের বুঝাইলেন টপিক জিআর আছে যে মেন মেন পার্ট গুলো। আমরা স্যার আমার আশা একটা করি আপনার কোশ্চেন কাছ ছিল থেকে স্যার। ভালো কিছু স্যার শিখতে পারছি। আচ্ছা জসিম ভাই, একটা কোশ্চেন ছিল, বলেন না। স্যার আমার কোশ্চেনটা হলো যে প্রত্যেকটা ফ্যাক্টরির ল অনুসারে 7 কর্মদিবসের মধ্যে বেতন দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি আছে অধিকাংশ ফ্যাক্টরি বেতন 7 তারিখের ভেতরে দেয় না। কিন্তু আমরা যে ল, যেটা নিয়ম আছে বাংলাদেশের, বাংলাদেশ সরকারের অনুসারে, বা আমরা যেগুলো পড়ে মুখস্থ করি, বা এগুলো কিন্তু বাস্তবায়ন হয় না। এক্ষেত্রে যে বাস্তবায়ন হয় না যেগুলো, তাহলে আমরা সেগুলো ল কেন তৈরি করব, বা আমরা এগুলো কেন পড়ে মুখস্থ করবো, বা আমরা এগুলো
বাস্তবে প্রয়োগ করবো, যেগুলো বাস্তবে প্রয়োগ হয় না, ফ্যাক্টরিতে আচ্ছা মানে না, সেগুলো আসলে আচ্ছা তৈরি করে জসিম ভাই এটা দোষ তো কোনো নয়। কার্যক্রম নেয় না। আর যে জসিম একটা ভাই বিষয় আছে যে দোষ প্রতিটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা মানে পার্সন লাগবে, সিএমএস লাগবে একজন, একজন ইএমএস লাগবে মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, একজন এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি লাগবে। কিন্তু প্রত্যেকটা অধিকাংশ ফ্যাক্টরিতে তো এগুলো রাখে না, তারা রাখে না, বা সরকার থেকে যেগুলো নিয়ম তৈরি করে দিয়েছে যে আলাদা আলাদা পার্সন লাগবে, কিন্তু এগুলো তো মানে না। তাহলে ল তৈরি করে কি হলো, আর এই অধিকাংশ যে ফ্যাক্টরি মানে না, এগুলোর মানে কি একটু পারে, বা এর ভবিষ্যৎ বা ফিউচার প্ল্যান কি হতে পারে, বা ভবিষ্যতে এগুলো রাখবে কিনা, বা কোনো প্রয়োগ বা আইনি ব্যবস্থা নেবে কিনা, যাতে যেসব ফ্যাক্টরির নিয়ম কানুন গুলো না মানে, এদের সম্পর্কে একটু কিছু বলেন। দেখেন, ল ল যা তৈরি হয়েছে, এই যে বিভিন্ন স্ট্যান্ডার্ড অডিট হয় না, অডিট গুলো এই চেক করতে আসে, আমরাই তাদের প্রপার ভাবে বুঝাই দিতে পারি যে আমরা 7 কর্মদিবসের ভিতরে বেতন দিচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? হুম। যদি ওইখানে লেখা থাকে যে 7 কর্মদিবসের ভিতরে বেতন দেয় নাই, তাহলে বায়ার ফোর্স করে হলেও আপনাকে ওই 7 কর্মদিবসের ভিতরে বেতন দিতে বাধ্য করাবে। যদি আপনি না দেন, বায়ার আপনার সাথে বিজনেস করবে না। বিজনেস না করলে আলটিমেটলি আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনার একজন ইএমএস লাগবে, যে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি দেখবে, তার জন্য একজন পার্সন লাগবে। এখন আপনার ফ্যাক্টরি যদি এই লোকটা নিয়োগ না দেয়, বায়ার ফোর্স করবে, ফোর্স করার পর যদি নিয়োগ না দেয়, বায়ার সুন্দর মতো তার অর্ডার কোয়ান্টিটি কমায় দিচ্ছে। তো আলটিমেটলি লুজার হচ্ছে ফ্যাক্টরি। এখন ভাই কেউ যদি ইচ্ছা করে ল না মানে, সেটা আমি আপনি কিছু করতে পারবো বলেন? বলেন। সরকার থেকে সরকার থেকে যখন ল তৈরি করছে, সরকার থেকে করবে সবকিছু। সরকার থেকে তো করতেছে করতেছে না। আপনার ল তৈরি হয়, এগুলো তো মানা হচ্ছে না, এগুলো তো মানা। মনে করেন অধিকাংশ ফ্যাক্টরি সপ্তাহের ভিতরে দেয় না, তারপর তো কোম্পানি ঠিকই চলতেছে, কোম্পানিও চলতেছে। আবার কোনো এই যে আলাদা আলাদা পার্সন লাগবে, এগুলো অনেকে তো রাখে না, তারপর তো কোম্পানি ঠিকই চলতেছে, তাদের ব্যবসা চলতেছে। ভাই এই কথাটার উত্তর আমি আপনাকে পরে দেবো। আপনি আপাতত কিসে আছেন? মানে ফ্যাক্টরি লেভেলে জব করতেছেন না? জি স্যার, জি। আরেকটু সিনিয়র হন, তখন এই কোশ্চেন গুলোর উত্তর আপনিই দিতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছেন? এই কোশ্চেন গুলোর উত্তর তখন আপনিই দিতে পারবেন। মালিক জি এখানে স্যার, দিতে পারি, ঠিক আছে, কিন্তু মালিক এখানে এখানে আমার মনে বিজনেস, হয় যে 2 নম্বরে আমি বাদ বলি করে বলি দিলে স্যার আমি আপনাকে বলি, মালিক মানে এখানে আমার দেওয়া ভালো। আমি বলি, মালিক এখানে বিজনেস করতে আসছে, মালিক এখানে দাতব্য প্রতিষ্ঠান খুলে নাই। আপনার, সে অর্ডার পাবে, অর্ডার নিয়ে কাজ করে বায়ারকে থেকে টাকা এনে আমাকে টাকা দিবে। এখন আপনি খুঁজে দেখেন যে আমাদের কারণে মালিক কি লুজার হচ্ছে। আমি আমার এক্স ফ্যাক্টরি একটা ঘটনা বলি। মালিক ডাল সিজনে খুব চিপ রেটে মাল আনছে। যদি ওই মাল রিচেক খায়, মালিকের $30,000 লস হবে। আর ওয়ান টাইম শিপমেন্ট হলে $5,000 মাত্র লাভ হবে। তো এখন মালিক কাজ আনার উদ্দেশ্য যে এই সময় যদি আমি কাজ না থাকে আমার, তাহলে আমার এমপ্লয়ীদের আমি বেতন দিতে পারবো না অন টাইম। সেই মাল ঠিক রিচেক খাইছে। এই রিচেকটা কি মালিক খাওয়াইছে, নাকি আপনার যারা বানাইছে তাদের কারণে হয়েছে? বলেন। মালিক কি এখন জমি বেচে এনে আপনার টাকা দিবে, আমার টাকা দিবে? না না, এগুলো তো শ্রমিকের কারণে হয়েছে। তাহলে এরকম যেসব ফ্যাক্টরিতে ডিলে পেমেন্ট হয়, আপনি ডিপলি খোঁজ করে দেখেন যে ওই ফ্যাক্টরিতে কি পরিমাণ মাল রিজেক্ট খাচ্ছে। মাল রিজেক্ট খাওয়ার কারণে মালিকের তারল্য কমে যাচ্ছে, বাইরের কাছ থেকে কমিটমেন্ট কমে যাচ্ছে, অর্ডারের পরিমাণ কমে যাচ্ছে, ঠিক মতো টাকা পাচ্ছে না। এই কারণে এই সমস্যাটা হচ্ছে ভাই। এই জন্য এগুলা সরকার ফোর্স করে করাবে, তাহলে সে ফ্যাক্টরি বন্ধ করে দিবে। আলটিমেটলি লুজার হব আমি আপনি। এই জন্য সরকারও বন্ধ করে না। গত বছর জানেন এই ডলার ক্রাইসিসে কত ফ্যাক্টরি ঝামেলায় পড়ছে?
ওয়ান টাইম এলসি ওপেন করতে পারে নাই, ভালো ভালো কোম্পানি এখন বন্ধের পথে চলে গেছে। আমরা অভিযোগ করতে পারি, জি বাট স্যার, লোকাল হ্যাঁ, বলেন বলেন নাসিম ভাই বলেন। বলতে স্যার ওই লোকাল যে ছোট ছোট কোম্পানি গুলো আছে এইগুলাতে স্যার এই সমস্যাটা বেশি, কিন্তু যেগুলো ওই যে যার আন্ডারে ইপিজেড এর মধ্যে এগুলোতে স্যার তো বাধ্যতামূলক, এগুলো তো দিতেই হয়। তো এই জন্য বললাম ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন নাই অ- এখন। অথবা আমার আমার কোনো, আমাকে কোনো সাজেশনের জন্য কোনো কিছু আছে আমার জন্য? না স্যার, আমাদের এটা আছে, আরো সাজেশন দিবেন আপনি, আপনি কি করে- আচ্ছা, ফরিদ ভাই, ফরিদ ভাই, ফরিদ ভাই, আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিতে পারি। ভালো জি থাকবেন। স্যার। জি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যদি কোনো প্রয়োজন হয় আমার ওই নাম্বারে নক করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আপনি ভালো থাকবেন স্যার, দোয়া করবেন আমাদের জন্য স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।